রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আজকে আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে। একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান মোট স্বত্বাধিকারের পরিমাণ, এই সমতা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। অ্যাকাউন্টিং ইকুয়েশন কাকে বলে? যে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান মোট স্বত্বাধিকারের পরিমাণ, এই সমতা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখো, এ সমান ই। এ কি? এ সমান টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট অর্থাৎ মোট সম্পদ। মোট সম্পদ। ই সমান টোটাল ইকুইটি। অর্থাৎ মোট স্বত্বাধিকার। স্বত্বাধিকার। এখন দেখো, এ সমান টোটাল অ্যাসেট, ই সমান টোটাল ইকুইটি, অর্থাৎ মোট সম্পদ সমান মোট স্বত্বাধিকার। এই সমতা যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। তো এখানে অ্যাসেট কাকে বলে? অ্যাসেট কোন একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন উপাদান যার মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এবং যেটা প্রতিষ্ঠানের উপযোগ সৃষ্টিতে সহযোগিতা করে তাকে সম্পদ বলে। কোন একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন উপাদান যার মাধ্যমে অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় এবং উপযোগ সৃষ্টিতে যেটা সহযোগিতা করে তাকে সম্পদ বা অ্যাসেট বলে। তো সম্পদ বা অ্যাসেট সম্পর্কে তোমাদের সবারই কম বেশি ধারণা আছে। তারপরেও অঙ্ক করতে গেলে যে এন্ট্রিগুলো মাঝে মাঝে আমরা বারবার পেয়ে থাকি সেই এন্ট্রিগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। দেখো, ক্যাশ। ক্যাশ কি? হাতে নগদ। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের কাছে নগদ যে টাকা জমা আছে সেটাই কি? ক্যাশ। এরপরে ব্যাংক, অর্থাৎ কোন একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা জমা আছে সেটা কি? ব্যাংক। ফার্নিচার। ফার্নিচার অর্থ কি? আসবাবপত্র। আসবাবপত্র কি? একটা প্রতিষ্ঠানে চেয়ার, টেবিল, আলমারি, ড্রেসিং টেবিল, এই জাতীয় যে সম্পদগুলো গচ্ছিত থাকে ওই সম্পদগুলোকে একত্রে আমরা বলি আসবাবপত্র, অর্থাৎ ফার্নিচার। ফার্নিচার প্রতিষ্ঠানের সম্পদ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ভূমি ও দালান কোঠা। ভূমি ও দালান কোঠা। ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট অর্থাৎ সরঞ্জাম।
সরঞ্জাম, মেশিন, যন্ত্রপাতি। দেখো, আমরা বিভিন্ন সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সেবা প্রদান করে থাকি অথবা দ্রব্য বিক্রি করে থাকি, কিন্তু সেটা কি বাকিতে। বাকিতে যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সেবা অথবা পণ্য বিক্রি করা হয়, ওই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা টাকা পাব। আমরা যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা পাব তাকে কি বলে? দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার বা প্রাপ্য হিসাব, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব বা কি দেনাদার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কাকে বলে? যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা টাকা পাব, সেটা ব্যক্তির কাছে হতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছে হতে পারে। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা টাকা পাব তাদেরকে আমরা সম্মিলিতভাবে অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব নামে ডাকবো। তাহলে আমরা দেনাদার এবং প্রাপ্য হিসাব সেটা বুঝতে পেরেছি। তো দেখো, এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ মজুদ পণ্য। মজুদ পণ্য। মজুদ পণ্য কি সেটা বোঝার আগে আগে আমরা আলোচনা করব পণ্য কাকে বলে। যে সমস্ত দ্রব্য বা সেবা বিক্রি করার উদ্দেশ্যে উৎপাদন করা হয় অথবা ক্রয় করা হয় তাকে পণ্য বলে। যে সমস্ত দ্রব্য বা সেবা বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ উদ্দেশ্য থাকবে ভবিষ্যতে এটা আমরা বিক্রি করব, এই বিক্রি করার উদ্দেশ্যে যে সমস্ত দ্রব্য বা সেবা উৎপাদন করা হয় অথবা ক্রয় করা হয় তাকে কি বলে? পণ্য বলে। এই পণ্য ক্রয় করার উদ্দেশ্য কি? যে আমরা বিক্রি করব। কোনো একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের নিকট অবিকৃত অবস্থায় যে পণ্য মজুদ থাকে সেটাকে আমরা বলি কি? মজুদ পণ্য অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই পণ্য হিসাবভুক্তকরণের দুটি পদ্ধতি আছে, একটি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম আর একটি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিয়ে আলাদা একটি অধ্যায় আছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ। আমরা এই অধ্যায় নিয়ে আলাদাভাবে আলোচনা করব। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম নিয়ে একটু আলোচনা করব। যে পদ্ধতিতে পণ্য ক্রয় করা হলে যতদিন পর্যন্ত ওই পণ্য বিক্রি করা হবে না ততদিন পর্যন্ত এটি খরচ হিসাবে না দেখিয়ে সম্পদ হিসাবে দেখানো হয়, তাকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে। যে পদ্ধতিতে পণ্য ক্রয় করা হলে পারচেজ অ্যাকাউন্ট অর্থাৎ ব্যয় হিসাবে না দেখিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অর্থাৎ মজুদ পণ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় তাকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যে কোনো খরচের জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তো অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি? যে পণ্য ভবিষ্যতে বিক্রি করার উদ্দেশ্যে আমরা ক্রয় করেছি কিন্তু প্রতিষ্ঠানে এখনো মজুদ আছে তাকে কি বলে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রতিষ্ঠানের একটি কি সম্পদ। এবার দেখো অ্যানি প্রিপেইড এক্সপেন্স। অ্যানি প্রিপেইড এক্সপেন্স যে কোনো অগ্রিম খরচ। যে কোনো
অগ্রিম খরচ। এনি প্রিপেইড এক্সপেন্স, যাবতীয় অগ্রিম খরচ সমূহ প্রতিষ্ঠানের সম্পদ। যাবতীয় অগ্রিম খরচ সমূহ প্রতিষ্ঠানের সম্পদ। যেমন লক্ষ্য করো, স্যালারি। স্যালারি অর্থ কি? বেতন। বেতন হচ্ছে প্রতিষ্ঠানের খরচ, কিন্তু এই বেতনের পূর্বে যখন তুমি প্রিপেইড শব্দটি যুক্ত করবা, অর্থাৎ প্রিপেইড স্যালারি, এটা কি? অ্যাসেট, অর্থাৎ সম্পদ। যদি শুধু রেন্ট লেখা থাকে, শুধু রেন্ট, ভাড়া, ভাড়া হচ্ছে খরচ। কিন্তু যদি লেখা থাকে প্রিপেইড রেন্ট অর্থাৎ অগ্রিম ভাড়া, এটা কি? সম্পদ বা অ্যাসেট। অর্থাৎ মনে রাখবা, যে কোনো খরচের পূর্বে যদি অগ্রিম শব্দটা যুক্ত থাকে তাহলে সেটা সম্পদ। অর্থাৎ এনি প্রিপেইড এক্সপেন্স, যে কোনো এক্সপেন্সের পূর্বে প্রিপেইড শব্দটি যুক্ত থাকলে সেটা কি? সম্পদ বা অ্যাসেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সচরাচর সম্পদ সম্পর্কে এই এন্ট্রিগুলোই আমরা বিভিন্ন অঙ্কে দেখে থাকি, এর বাইরেও থাকতে পারে, কিন্তু অধিকাংশ অঙ্কে এই এন্ট্রিগুলোই আমরা লক্ষ্য করে থাকি। এবার আমরা আলোচনা করব ইকুইটি অর্থাৎ স্বত্বাধিকার। স্বত্বাধিকার কি? স্বত্বাধিকার এই প্রতিষ্ঠানের সম্পদের উপরে অধিকারকে বোঝায়। যে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদের উপরে যে অধিকার বা দাবি থাকে তাকে কি বলে? স্বত্বাধিকার বলে। এই স্বত্বাধিকারকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। স্বত্বাধিকারকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। এ সমান এল প্লাস ও ই, অর্থাৎ স্বত্বাধিকারকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে এল, আরেকটি কি? ও ই। এল কি? এল সমান লায়াবিলিটি। লায়াবিলিটি অর্থাৎ দায়। এটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল ইকুইটি। এক্সটার্নাল ইকুইটি অর্থাৎ বহির্দায়। আর ওই কি? ওই সমান অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তো দেখো, লায়াবিলিটি অর্থাৎ দায় কাকে বলে? এর আরেক নাম আমরা বলতে পারি এক্সটার্নাল ইকুইটি অর্থাৎ বহির্দায়। তাহলে এক্সটার্নাল ইকুইটি অথবা লায়াবিলিটি অর্থাৎ দায়, বহির্দায় কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নিকট মালিক ব্যতীত, মালিক ছাড়া অন্যান্য পক্ষের দাবি বা পাওনাকেই লায়াবিলিটি বলে। লায়াবিলিটি কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নিকট মালিক ছাড়া অন্যান্য পক্ষের দাবি বা পাওনাকেই লায়াবিলিটি বলে। তাহলে মালিক ছাড়া অন্যান্য পক্ষ কে কে হতে পারে? দেখো, মালিক ছাড়া লায়াবিলিটি বলতে যে আমরা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় অথবা বিভিন্ন সময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ঋণ নিতে পারি, লোন নিতে পারি, সেটাকে আমরা কি বলি? ব্যাংক লোন। যদি আমরা ব্যাংক থেকে লোন নিই, তো ব্যাংক তো প্রতিষ্ঠানের মালিক না, তাহলে ব্যাংককে তৃতীয় পক্ষ, অর্থাৎ ব্যবসায়ের নিকট মালিক ছাড়া এই যে তৃতীয় পক্ষের দাবি বা পাওনা, মালিক ছাড়া আর যত পক্ষ ব্যবসায়ের নিকট টাকা পাবে সবাই হচ্ছে তৃতীয় পক্ষ। এই ব্যবসায়ের নিকট তৃতীয় পক্ষের দাবি বা পাওনাকে লায়াবিলিটি বলে। তাহলে বিভিন্ন সময়ে অর্থের স্বল্পতার কারণে
আমরা কি করি, ব্যাংক অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে লোন নিয়ে থাকি, অর্থাৎ ব্যাংক লোন, এটা কি লায়াবিলিটি। এরপর দেখো, বিভিন্ন সময় আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করি। আমরা যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করেছি, ওই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাবে। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাবে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল অর্থাৎ পাওনাদার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। দেখো, অ্যাকাউন্ট পেয়েবল অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদার। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার কি? যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, তারা আমাদের কাছে টাকা পাবে। যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাবে, ওই সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা অ্যাকাউন্ট পেয়েবল অর্থাৎ পাওনাদার বা প্রদেয় হিসাব বলি। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব কি? যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাবে, তারা কি অ্যাকাউন্ট পেয়েবল অর্থাৎ পাওনাদার বা প্রদেয় হিসাব। অনেক সময় দেখা যায় আমরা ভবিষ্যতে সেবা প্রদান করব, কি আগামী মাসে পণ্যদ্রব্য বিক্রি করব একটি প্রতিষ্ঠানের কাছে, কিন্তু পূর্বেই আমরা কি করি, টাকা নিই ওই প্রতিষ্ঠানের কাছ থেকে। কিংবা আগামী মাসে সেবা প্রদান করব, পূর্বেই আমরা টাকা নিয়েছি একটি প্রতিষ্ঠানের কাছ থেকে। এটাকে বলা হয় কি, আনআর্নড রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত আয়। আনআর্নড রেভিনিউ অর্থাৎ অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় অর্থাৎ যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, কাজ করিনি, পণ্য বিক্রি করিনি, কিন্তু আমরা তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি, এটা কি অনুপার্জিত আয়। যতদিন পর্যন্ত আমরা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ না করব, অথবা যতদিন পর্যন্ত ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমরা পণ্য বিক্রি না করব, ততদিন পর্যন্ত এটা আমাদের লায়াবিলিটি অর্থাৎ দায়। ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের কাছে টাকা পাবে। তো আশা করি লায়াবিলিটি কি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলি যে কোনো নির্দিষ্ট সময়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট মালিক ব্যতীত অন্যান্য পক্ষ বা তৃতীয় পক্ষের দাবিকেই লায়াবিলিটি বলে। মালিক ব্যতীত তৃতীয় পক্ষ বা অন্যান্য পক্ষের দাবিকেই লায়াবিলিটি বলে। এখন দেখো, অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। অনার্স ইকুইটি অর্থাৎ কি, মালিকানা শর্ত। মালিকানা সত্ত্ব কি, এটাকে আবার আমরা ইন্টারনাল লায়াবিলিটি বলতে পারি। ইন্টারনাল লায়াবিলিটি, ইন্টারনাল ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বকে অনার্স ইকুইটি অথবা ইন্টারনাল ইকুইটি। ইন্টারনাল ইকুইটি কি, অভ্যন্তরীণ দায়। অভ্যন্তরীণ দায় বলতে পারি। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নিকট মালিক পক্ষের দাবি বা পাওনা, কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নিকট মালিক পক্ষের দাবি বা পাওনাকেই কি বলে, অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব বলে। তাহলে মালিকানা সত্ত্ব কাকে বলে, যে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের নিকট মালিক পক্ষের দাবি বা পাওনাকেই কি বলে, অভ্যন্তরীণ দায় অথবা মালিকানা সত্ত্ব অথবা কি অনার্স ইকুইটি। আশা করি অনার্স ইকুইটি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের
বর্ধিত রূপ এ সমান এল প্লাস ওই প্লাস এ ডি আই প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এটা কি হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তাহলে এ কি অ্যাসেট এটা আমরা বুঝতে পেরেছি, এল লায়াবিলিটি এটা আমরা বুঝতে পেরেছি, ওই কি ওনার্স ইকুইটি এটা আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট সময়ে ব্যবসায় প্রতিষ্ঠানের নিকট মালিক পক্ষের দাবি বা পাওনায় কি ওনার্স ইকুইটি। তো দেখো, সাপোজ তুমি একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করবা, এই ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার সময় সর্বপ্রথম মালিক তার নিজের নগদ টাকা অথবা মালিক তার সম্পদ বিক্রি করে যে টাকা নিয়ে আসবে, অথবা মালিক যদি কোনো সম্পদ ব্যবসায় নিয়ে আসে সেটাকে কি বলে ওপেনিং ক্যাপিটাল বা ওপেনিং অনার্স ইকুইটি বা বিগিনিং অনার্স ইকুইটি। তাহলে কোনো একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করার সময় মালিক তার নগদ টাকা অথবা ব্যাংকে জমা টাকা অথবা কোনো সম্পদ বিক্রি করে অথবা কোনো গাড়ি বিক্রি করে অথবা স্ত্রীর গহনা বিক্রি করে অথবা কোনো সম্পদ যদি ব্যবসায় নিয়ে আসে সেটাকে আমরা বলি বিগিনিং অনার্স ইকুইটি বা বিগিনিং ক্যাপিটাল, মানে প্রারম্ভিক মূলধন। এবার দেখো এডিআই কি। এডিআই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অর্থ কি অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কাকে বলে? দেখো, আমরা আলোচনা করেছি প্রারম্ভিক মূলধন কাকে বলে। প্রারম্ভিক মূলধন কি, অর্থাৎ বিগিনিং ক্যাপিটাল বা ওপেনিং ক্যাপিটাল কাকে বলে? ব্যবসা শুরু করার সময় মালিক নগদ টাকা অথবা ব্যাংকে জমা টাকা অথবা তার কোনো সম্পদ বিক্রি করে টাকা নিয়ে আসবে অথবা কোনো সম্পদ ব্যবসায় নিয়ে আসবে, এটা কি ওপেনিং ক্যাপিটাল। ব্যবসা চলছে, ব্যবসা অলরেডি শুরু হয়ে গেছে, ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য অথবা ব্যবসায়ের অর্থ স্বল্পতার কারণে নতুন করে অর্থ সংস্থানের উদ্দেশ্যে মালিক যদি তার নিজের বাড়ি থেকে নগদ টাকা অথবা কোনো সম্পদ ব্যবসায় নিয়ে আসে সেটাকে বলা হবে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কি, যে ব্যবসা চলছে, একটা ব্যবসা অলরেডি চলছে, এই চলমান অবস্থায় ব্যবসার যদি অর্থের স্বল্পতা দেখা দেয় অথবা ব্যবসার সম্প্রসারণ করার উদ্দেশ্যে মালিক যদি তার নিজের নগদ টাকা অথবা কোনো সম্পদ বিক্রি করে যদি টাকা ব্যবসায় নিয়ে আসে তাহলে সেটা কি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ অতিরিক্ত মূলধন। এবার দেখো আর সমান কি রেভিনিউ অর্থাৎ আয় কাকে বলে? দেখো, আয় হচ্ছে কোন দ্রব্য বা সেবার বিনিময়ে অর্জিত বা প্রাপ্ত অর্থকে আয় বলে। কোন দ্রব্য বা সেবার বিনিময়ে অর্জিত বা প্রাপ্ত অর্থকে আয় বলে। অর্থাৎ আমরা কোনো সেবা প্রদান করব, সেখান থেকে যদি টাকা পাওয়া যায় সেটাকে বলবো আমরা সার্ভিস রেভিনিউ বলবো, অথবা আমরা কোনো দ্রব্য বিক্রি করব, সেখান থেকে যদি টাকা পাওয়া যায় সেটাকে আমরা বলবো কি সেলস রেভিনিউ। অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার বিনিময়ে অর্জিত অর্থ বা প্রাপ্ত অর্থকে কি বলে? আয় বলে। এবার দেখো ই সমান কি এক্সপেন্স অর্থাৎ ব্যয়। ব্যয় কি? আয় অর্জন করার জন্য প্রদেয় বা প্রদত্ত অর্থকেই ব্যয় বলে। আয় অর্জন করার জন্য প্রদেয় বা প্রদত্ত অর্থকেই এক্সপেন্স বা ব্যয় বলে। ডি সমান কি ড্রয়িং অর্থাৎ উত্তোলন কাকে বলে?
কোনো নির্দিষ্ট সময়ে মালিক তার ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে নগদ টাকা অথবা পণ্য নিলে সেটাকে কি বলে? উত্তোলন বলে। মালিক তার ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের নিকট থেকে নগদ অর্থ অথবা কোনো পণ্য যদি নিয়ে থাকে সেটাকে কি বলে? উত্তোলন বলে। আশা করি অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হয়েছে। অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রত্যেকটি উপাদান সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপাল অফ ফিনান্স এর প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে তোমাদের সামনে আলোচনা করব। আগামীতে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এই অঙ্কগুলো নিয়ে ধারাবাহিক আমরা ক্লাস তৈরি করব। তোমরা যদি আমাদের ক্লাস দেখো অবশ্যই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কিংবা প্রিন্সিপাল অফ ফিনান্স নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না। ধন্যবাদ।